হ্যালো স্টুডেন্ট, আমার কাছে তোমাদের নতুন শিক্ষা কারিকুলামের বিজ্ঞান বই রয়েছে সপ্তম শ্রেণীর। চ্যাপ্টারটা হচ্ছে জীববৈচিত্র্য এবং এখানে আমরা কী কী টপিক পড়বো দেখো। টপিকগুলো হচ্ছে যে জীববৈচিত্র্য কী এবং জীববৈচিত্র্যের উদ্ভব অর্থাৎ সেটি কীভাবে তৈরি হয়েছে এবং জীববৈচিত্র্যের স্বরূপ, জীবের পারস্পরিক সম্পর্ক, জীববৈচিত্র্য পরিমাপের উপায়, বাংলাদেশের জীববৈচিত্র্য এবং জীববৈচিত্র্যের ঝুঁকি ও প্রতিকার। আমি তোমাদেরকে একদম তোমার বইয়ের শুরু থেকে পড়াচ্ছি এবং যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো আমি হাইলাইট করে দেবো হাইলাইটার দিয়ে। তো আমরা শুরু করছি যে জীববৈচিত্র্য। মহাশূন্য থেকে যদি পৃথিবীকে দেখো, দেখবে নীল একটি গ্রহ, অন্য সব গ্রহ থেকে যার রং আলাদা। এই নীল গ্রহটাই আমাদের আবাসস্থল। পৃথিবী নামক এই ছোট্ট গ্রহতেই আমাদের মতো লক্ষ লক্ষ জীবের আবাস। অনেক বছর ধরে মানুষ মহাবিশ্বের নানা প্রান্তে অভিযান চালিয়েছে প্রাণের খোঁজে, অর্থাৎ পৃথিবীর বাহিরে যে মহাশূন্য রয়েছে বা মহাকাশ রয়েছে সেখানেও কিন্তু আমরা যাবার চেষ্টা করেছি বা পৃথিবীর বাহিরে কোথাও প্রাণ রয়েছে কিনা সেটার অনুসন্ধান করেছি, কিন্তু কোথাও প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি। দূর দূরান্তের গ্রহে প্রাণের সন্ধানে, পানির সন্ধানে আমরা কিন্তু মহাকাশযান পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এমন সবুজ প্রাণ প্রাচুর্যে ভরপুর কোনো দ্বিতীয় গ্রহ খুঁজে পাওয়া যায়নি। পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি এবং পানির প্রাচুর্য এই গ্রহটিকে আমাদের মতো জীবদের বেঁচে থাকার জন্য একটি আদর্শ স্থান। কেন আদর্শ স্থান? কারণ এখানে অক্সিজেনের উপস্থিতি রয়েছে এবং পানির প্রাচুর্য রয়েছে, এবং অন্য কোনো গ্রহতেই কিন্তু যে অক্সিজেন বা পানি এত প্রাচুর্য নেই। ক্ষুদ্র এককোষী ব্যাকটেরিয়া থেকে জটিল বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, অর্থাৎ এই পৃথিবীতে কিন্তু জটিল এককোষী অর্থাৎ যেটা খালি চোখে দেখা সম্ভব না, সেটা থেকে যে বিশাল দেহী মানুষ, এবং সবুজ শৈবাল থেকে বিশাল আকৃতির তিমি, নীল তিমি। আমরা জানি যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নীল তিমি। নানা আকারের, নানা বৈশিষ্ট্যের জীবের বাস এই পৃথিবীতে। ঘন জঙ্গল থেকে মেরুর বরফ ঘেরা তুন্দ্রা অঞ্চল, অর্থাৎ তুন্দ্রা অঞ্চল হচ্ছে যে একটু উঁচু পর্বত যেগুলো হচ্ছে বরফ ঘেরা থাকে, অর্থাৎ বরফের মধ্যে যে বন জঙ্গল হয় সেটা হচ্ছে তুন্দ্রা অঞ্চল। তপ্ত মরুভূমি কিংবা সাগরের গভীর তলদেশে যেখানে যাও না কেন দেখবে যে বিচিত্র সব জীব এই পরিবেশের সাথে খাপ খাইয়ে সেখানে বেঁচে আছে। তো এবার আমরা দেখব যে জীববৈচিত্র্য কী। তো দেখো এখানে তোমার বইয়ের মধ্যে রিডিং রয়েছে, তো আমি জাস্ট রিডিংগুলো পড়ে যাচ্ছে, তারপর তোমাকে বুঝিয়ে দেবো। তো দেখো তোমার বাড়ির পাশের খোলা জায়গায় বা স্কুলের মাঠে কত রকম জীব বাস করে কখনো খেয়াল করে দেখেছো? একটি ফাঁকা মাঠের দিকে তাকিয়ে হয়তো হুট করে ঘাস ছাড়া কিছুই চোখে পড়ে না, কিন্তু যদি খেয়াল করে দেখো দেখবে কত ছোট ছোট পোকামাকড় এই ঘাসের ফাঁকে ফাঁকে বাস করে। আর সাদা চোখে শুধু একই ধরনের ঘাস মনে হলেও ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এখানে ছোট ছোট অনেক প্রজাতির উদ্ভিদের বাস। শুধু নিজের বাড়ি বা স্কুলের আশেপাশটা খুঁজতে গেলেও অবাক হয়ে দেখবে আমাদের চারপাশে কত পশু পাখি, পোকামাকড় আর উদ্ভিদ বাস করে। তাহলে গোটা পৃথিবীতে কত কত জীব ছড়িয়ে আছে একবার ভেবে দেখো তো। আমাদের আশেপাশে যেসব জীব আমরা দেখি তার বাইরেও অজস্র জীব আমাদের চোখের আড়ালে রয়ে যায়, সমুদ্রের তলদেশে বাস করে। এমন অনেক জীব এখনও মানুষের চেনাশোনার পরিধির বাইরে, আবার খালি চোখে দেখা যায় না বলে অণুজীবদের বিশাল রাজ্যের একটা বড় অংশই এখনও আমাদের কাছে অজানা। তাহলে ভেবে দেখো এই সুবিশাল পৃথিবীতে জীবনের কি বিশাল বৈচিত্র্য ছড়িয়ে আছে। উদ্ভিদ, প্রাণী, অণুজীব। এখন বলি অণুজীব কি? অণু কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র। ক্ষুদ্র জীব যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না অণুবীক্ষণ যন্ত্র ছাড়া, সেগুলোর হচ্ছে অণুজীব। অণুজীব সহ সকল জীবের মধ্যে এই বিপুল বৈচিত্র্যকে বোঝাতে জীববৈচিত্র্য, এবং ইংরেজিতে আমরা এই জীববৈচিত্র্যকে বলি বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করা হয়। পৃথিবীতে মোট কত সংখ্যক জীবের প্রজাতি রয়েছে অনুমান করতে পারবে? সত্যি বলতে এই সংখ্যাটা ঠিক কত তা কেউ এখনও জানে না। অনেক বিজ্ঞানী অনুমান করেন প্রায় 87 লক্ষ প্রজাতির জীব এই পৃথিবীতে রয়েছে। এই আনুমানিক সংখ্যা নিয়েও অনেক মতভেদ রয়েছে, তবে বেশিরভাগ বিজ্ঞানীরা একমত হয়েছেন যে এই সংখ্যাটি 50 লক্ষ থেকে 1 কোটির মধ্যে। এই বিশাল জীববৈচিত্র্যের একটা ক্ষুদ্র অংশ সম্পর্কেই এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। 2022 সাল পর্যন্ত 21 লক্ষের বেশি প্রজাতির জীব শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি পাওয়া গেছে পোকামাকড়, আর এর বাইরেও যে বিপুল সংখ্যক জীব আছে বলে অনুমান করা হয় তাদের খোঁজ বিজ্ঞানীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন, এবং প্রতিনিয়ত এই তালিকায় নতুন নতুন প্রজাতির নাম যুক্ত হচ্ছে। অর্থাৎ আমাদের অজানাও কিন্তু অনেক জীব রয়েছে যেগুলো আমরা এখনও আবিষ্কার করতে পারিনি। যেমন সমুদ্রের প্রচুর গভীরেই কিন্তু অসংখ্য জীব রয়েছে যেগুলো হচ্ছে আমাদের অজানা। জীববৈচিত্র্যের উদ্ভবের জৈবিক কারণ।
যে কোনো প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্যগুলো হাজার হাজার বছর প্রজন্মের পর প্রজন্ম ধরে বিকশিত হতে থাকে। একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন বা অ্যাডাপ্টেশন। এই কথাটা ইম্পর্টেন্ট যে একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন বা ইংলিশে বলি অ্যাডাপ্টেশন। অপরদিকে নির্দিষ্ট কোনো কারণ ছাড়া জীবের এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যাওয়ার সময় কিছু পরিবর্তন ঘটে, যে কারণে আমরা দেখতে হুবহু আমাদের মা বাবার মতো না হয়ে একটু বেশি আলাদা হই। যমজ না হলে ভাই বোনদের চেহারাও হুবহু এক হয় না, এবং যদিও তারা যমজ হয়, অনেক ভাই বোন আছে যে চেহারা দেখতে অনেকটা একরকম কিন্তু তাদের যে আঙুলের ছাপ সেটা ভিন্ন। এটা এক প্রজন্মে চেহারার এই পার্থক্য খুব ছোট পরিবর্তন, কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই ছোট পরিবর্তনগুলো ঘটতে থাকে। দেখো এখানে একটা কথা বলেছে যে লক্ষ লক্ষ বছর ধরে, অর্থাৎ আমরা যেই বিবর্তনের কথা বলছি বা যে পরিবর্তনের কথা বলছি সেটা আমরা কিন্তু কয়েকশো বা কয়েক হাজারের বছরের কথা বলছি না, আমরা বলছি লক্ষ লক্ষ বছর ধরে এই প্রজন্ম থেকে প্রজন্ম। ধরো যে তোমার যে মা বাবা তাদের সন্তান তুমি বা তোমার সন্তান হবে, তারা হচ্ছে আরেকটা প্রজন্ম, ঠিক আছে? এরকমভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই ছোট পরিবর্তনগুলো ঘটতে থাকে। এই ছোট পরিবর্তনগুলো ঘটতে ঘটতে এক পর্যায়ে কি হয়, এমন বৈশিষ্ট্যের নতুন জীব দেখা যায় যা আদি পূর্বপুরুষ থেকে অনেক আলাদা। অর্থাৎ এরকমভাবে ধরো যে প্রজন্ম পরিবর্তন হতে হতে একটা সময় নতুন একটা বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে যেটা পূর্বপুরুষের মধ্যে থাকে না। তো এইভাবে দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া তাকে বলা হয় বিবর্তন। এই যে এই কথাটাই বলছি যে দেখো দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে বিবর্তন। খুব দীর্ঘ সময় হতে হবে। বিবর্তন এবং অভিযোজন প্রক্রিয়ায় প্রাপ্ত বৈশিষ্ট্যগুলো জীবজগতের সদস্যদের একে অন্যের কাছ থেকে আলাদা করে তুলেছে। যে কোনো প্রাণী তার জীবদ্দশায় নিজের প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে তার প্রজাতিকে বাঁচিয়ে রাখে, যা আমরা প্রজনন হিসাবে জানি। যে জীবগুলো সময়ের সঙ্গে বিবর্তিত ও অভিযোজিত হয়ে হয়ে একে অপরের থেকে এতটাই আলাদা হয়ে গেছে যে সেগুলো আর একে অপরের সঙ্গে প্রজননে অংশ নিতে পারে না, সেগুলোর আলাদা প্রজাতি হিসাবে বিবেচনা করা হয়। যেসব জীব একে অপরের সাথে প্রজনন করতে পারে সেগুলো সাধারণত একই প্রজাতির ভেতরে অন্তর্ভুক্ত হয়। লাইন রয়েছে যে প্রজাতি, একই প্রজাতির ভুক্ত কারা, যারা হচ্ছে একে অপরের সাথে প্রজনন করতে পারে। জীববৈচিত্র্যের স্বরূপ। দীর্ঘ সময় ধরে ছোট ছোট পরিবর্তন ঘটতে ঘটতে বিভিন্ন জীবের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য কিভাবে গড়ে ওঠে আর তা থেকে কিভাবে আলাদা আলাদা প্রজাতির উৎপত্তি হয় তা তো জানলে। এখন একটু ভেবে দেখো, সব জীব কি সব অঞ্চলে টিকে থাকতে পারে? শীতের দেশের পেঙ্গুইন কি আমাদের দেশের গরমে টিকতে পারবে? আবার মরুর দেশের উট কি কখনো বরফে ঢাকা মেরু অঞ্চলের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে? নিশ্চয়ই না। তার মানে কি দাঁড়াল? প্রতিটা প্রাণীর কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে যা তাকে তার নির্দিষ্ট পরিবেশে খাপ খাওয়াতে সাহায্য করে। প্রতিটি প্রাণীর কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে যা তাকে তার নির্দিষ্ট পরিবেশে খাপ খাওয়াতে সাহায্য করে। যেমন হচ্ছে ধরো যে বরফের দেশে যেসব ভাল্লুক থাকে তাদের কিন্তু ঘন লোম থাকে, অর্থাৎ ঘন লোমে তারা আবৃত থাকে। কারণ হচ্ছে সেই সব দেশে যেহেতু অনেক বেশি ঠান্ডা, এই ঠান্ডা থেকে যেন ভাল্লুকগুলো রক্ষা পায় তার কারণে। আবার দেখবে যে মরুভূমিতে যে উট থাকে, ঠিক আছে, উট কিন্তু ধরো 1-2 লিটার পানি নিজের মধ্যে রাখতে পারে, নিজের ভিতরে ধরে রাখতে পারে, কারণ মরুভূমি হচ্ছে একটা উষ্ণ জায়গা এবং এখানে কিন্তু পানির খুব অভাব, যার কারণে উট কিন্তু পানি সংরক্ষণ করে রাখতে পারে। আবার ধরো যে ক্যাকটাস কিন্তু শুধুমাত্র মরুভূমিতে হয়, তো ক্যাকটাস কিন্তু পানি ধারণ করে রাখতে পারে এবং এই ক্যাকটাস কিন্তু ধরো যে অন্য বনাঞ্চলে কিন্তু খুব কম দেখা যায়। এটা হচ্ছে শুধুমাত্র মরুভূমিতে দেখা যায়, কারণ মরুভূমিতে টিকে থাকার জন্য যেসব বৈশিষ্ট্য, সেই সকল বৈশিষ্ট্য উট এবং এই ক্যাকটাসের মধ্যে রয়েছে। এবং এই কথাটা এখানে বলেছে প্রতিটা প্রাণীর কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে যা তাকে তার নির্দিষ্ট পরিবেশে আর যেসব প্রাণীর বৈশিষ্ট্য সেই নির্দিষ্ট পরিবেশের সাথে খাপ খাওয়ানোর উপযোগী নয় সেই প্রাণীরা সময়ের সাথে সেই অঞ্চল থেকে হারিয়ে যায়। হ্যাঁ, এটাই স্বাভাবিক। যেমন ধরো তুমি যদি বরফের দেশে যে ভাল্লুক রয়েছে সেটাকে যদি মরুভূমিতে ছেড়ে দাও, অথবা ধরো যে তুমি যদি মরুভূমিতে পদ্ম ফুল লাগাও, সেটা কিন্তু তখনই মারা যাবে, কারণ হচ্ছে সেটা কিন্তু খাপ খাওয়াতে পারবে না। যে মরুভূমির যে আবহাওয়া অথবা
মরুভূমির যে তাপমাত্রা অর্থাৎ মরুভূমির যে আবহাওয়া সেটার সাথে এই পদ্মফুল অথবা এই বরফের ভাল্লুকটা খাপ খাওয়াতে পারবে না, যার কারণে সেই অঞ্চল থেকে তারা হারিয়ে যাবে। এখন ভেবে দেখো কোন ধরনের পরিবেশে কোন ধরনের জীব টিকে থাকে। পানির নিচে টিকে থাকে যেসব প্রাণী, তাদের অবশ্যই পানিতে নিঃশ্বাস নেবার কায়দা